নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। বিজয়ের পর বিজেপির সবচেয়ে বড় সভা অনুষ্ঠিত হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়ামে, এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, তপনের বিধায়ক ও শিক্ষক মুদ্রাই টুডু ও প্রাক্তন জেলা সভাপতিরা ছাড়াও বহু সংখ্যক নেতাকর্মী, যারা বীজ রোপণ করে গিয়েছিলেন আগামী 2026-এ বড় বৃক্ষে পরিণত হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের সমস্ত কিছু দিয়েছেন। 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই, সেই জায়গায় দিয়ে হু হু করে বাংলাদেশেরও ব্রহ্মদেশের রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবাংলাতে জিহাদের শাসন চালানো শুরু করেছে। সেই সব মুসলমানদের দেশ থেকে বাইরে বের করে দিতে হবে। এরাই দেশের ক্ষতি করছে। যারা ভারতীয় না তাদের আমরা ভারতে থাকতে দেব না বলে হুঙ্কার দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ তৈরির সময় 23% মুসলিম ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সেই পার্সেন্টেজ কোথায় ঠেকেছে? পশ্চিমবাংলায় প্রতিদিন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন নেই। কেন্দ্র সরকার 60% এবং রাজ্য সরকার 40% টাকা দিয়ে প্রত্যেক জেলাতে একটি করে মেডিকেল কলেজ তৈরি করে দেওয়ার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না বলে প্রশ্ন ছুড়ে দেন বিরোধী দলনেতা। তিনি তার ভাষণ দিতে গিয়ে আরও বলেন যে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যের জন্য প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি কেন করে দেননি? এই জেলা থেকে তো আপনি যথেষ্ট পরিমাণে ভোট পেয়েছেন। আজ পশ্চিমবাংলার মানুষ 8 লক্ষ কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে রয়েছে, যার জন্য আপনার সরকার দায়ী। এ বিষয় নিয়ে শুভেন্দু বলেন, বেকার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে রোজগারের জন্য পরিবার পরিজনকে ছেড়ে। এই মমতা ব্যানার্জির জন্য প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে বেকারের সংখ্যা। মাথাপিছু নাগরিকদের ঋণের পরিমাণ এখন 80,000 টাকা, এমনটা দাবি করেন তিনি। বলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন রাজ্যের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 19,000 টাকা। সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধেও তিনি অভিযোগ করে বলেন, সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা তলানিতে, বেসরকারি স্কুলের রমরমা ব্যবসা চলছে। 14.5 বছরে এই মমতা ব্যানার্জির সরকার 688টা কারখানাকে বন্ধ করে তাড়িয়ে দিয়েছে এই সরকার। তৃণমূলকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন যে তৃণমূলের সরকার চোর। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 72 লক্ষ শৌচালয় দিয়েছে, কিন্তু কত লক্ষ মানুষ এই শৌচালয় পেয়েছে তার হিসেব এখন পর্যন্ত কেন্দ্রকে দেয়নি এই সরকার। কেন্দ্রের বিগত সরকারগুলি সরকারি প্রকল্পে কী পরিমাণে টাকা দিয়েছে সে বিষয়েও তথ্য তুলে ধরেন। ঘর ঘর জল প্রকল্পে 8,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, কিন্তু মানুষ এই প্রকল্পের অধীনে কতজন জল পেয়েছেন সে ব্যাপারে প্রশ্ন তুলে দেন। তৃণমূল মানেই ধর্ষকদের পার্টি, বলতে গিয়েই লম্বা লিস্টের 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। আরজি কর প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা কি বলেছেন, আরও কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলার মুখ নিউজ, গঙ্গারামপুর। মমতা ব্যানার্জির বিগাড় ধরে যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। এই জন্য লড়াই আমাদের আগামী দিনেও আছে, আমরা লড়াই ময়দানে থাকব। আমি আর সংক্ষিপ্ত কথার দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ জানিয়ে ওই সবাই উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা জয়। আপনারা আশীর্বাদ দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছেন। দিল্লিতে গিয়ে দক্ষিণ দিনাজপুরের আর একবার নতুন পরিচিতি হয়েছে একটা ছোট্ট জেলার। সেই জেলার সাংসদ
এবং ভারত সরকারের প্রতিমন্ত্রী শিক্ষা এবং উত্তর পূর্ব ভারতের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। ভারত মাতা কি। হ্যাঁ, শুভেন্দুদা এত কষ্ট করে এসছে, এই জ্যোৎস্না দেখলে পরে শুভেন্দুদার ভালো লাগবে, তাই তো? সবাই মিলে জোরে মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ। আর যার নাম শুনলে তৃণমূলের নেতাদের ঘুম উড়ে যায়, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আজকে আমাদের এই গঙ্গারামপুরের ফুটবল ময়দানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের স্টেডিয়াম, এই গঙ্গারামপুর স্টেডিয়ামের পাশের মাঠে আমরা এখানে সভা করছি। সেখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিরোধী দলনেতা লড়াকু নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে জোরে হাততালি দিয়ে আপনারা সবাই মিলে স্বাগত জানাবেন এবং অভিনন্দন জানাবেন। এই হাততালি শুধুমাত্র শুভেন্দুদা এসছে সেই জন্য নয়, এই হাততালি শুভেন্দুদাকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে আমরা সবাই মিলে আশ্বাসন দিচ্ছি যে গতবার 6-3 হয়েছিল, এবার 6-6 করে আমরা এখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করব। আমাদের সম্মানীয় জেলা সভাপতি লড়াকু নেতা ফুলবাড়ির মতো জায়গায় থেকে যিনি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা তিনি সবসময় উঁচু করে রেখেছেন, যিনি লড়াই করছেন, মাননীয় স্বরূপদা আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকেও জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আমাদের 2 বিধায়ক আমাদের জেলার, আর আরেকজন বিধায়ক আছে আমাদের পাশের জেলার মালদা জেলার, আর তার সাথে একজন সাংসদ আছে আমাদের পাশের জেলার রায়গঞ্জের সাংসদ। আমরা সবাইকে একসাথে হাততালি দিয়ে বরণ করব। আমাদের কার্তিক পাল, আমাদের গঙ্গারামপুরের বিধায়ক, যার বাড়ি এখানে যেখানে যেখানে আমাদের সভা হচ্ছে, আমাদের দাদা, আমাদের বুদ্রাইদা, আমাদের জুয়েল মুর্মু। তো জুয়েল মুর্মু এবং বুদ্রাই টুডুকে আমি জোহার জানাই আমার তরফ থেকে, জোহার গে। উপস্থিত আছেন আমাদের এই জেলার, দেখুন আমরা এমপি হয়েছি, এনারা এমএলএ হয়েছে, কিন্তু একটা গাছ যখন বড় হয়, আম গাছ আম হয়, কিন্তু আমের গুটিটা কেউ না কেউ পুঁতেছিল, তার জন্য আম গাছটা হয়, তাই কি না? আমরা এখন আম খাই, তখন বলি দারুণ আম, দারুণ টেস্ট, কি মিষ্টি। কিন্তু যে লোকটা গুটি পোতার কাজ করেছিল, অনেক নেতা আছে এরকম যারা ভারতীয় জনতা পার্টিকে গুটি পুঁতে রেখেছিল যখন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হতো না, বিধায়ক হতো না। তা আমাদের এখানে পুরনো আমাদের জেলা সভাপতি আছে আমাদের হিলির মহাবীর সারোগী, আমাদের প্রণব চৌধুরী, আমাদের গৌতম চক্রবর্তী, বিনয় বর্মন, শুভেন্দু সরকার, এতজন প্রাক্তন সভাপতি, সবাইকে জোরে হাততালি দিয়ে আপনারা সবাই মিলে স্বাগত জানাবেন। এবং তার সাথে সাথে আমাদের জেলার বিভিন্ন জেলার জিএসরা একবার উঠে দাঁড়াবেন, জেলার সাধারণ সম্পাদকরা বাপি সরকার, গৌতম রায়, সুবোধ সরকার আর দেবব্রত মজুমদার, সবাই একবার সামনে চলে আসুন, সবাই আমাদের নেতৃত্বকে চিনুন। সবাইকে নমস্কার। আমাদের আরও অনেক জেলা নেতৃত্ব আছে, তাদের সকলকে একবারে, জেলা সাধারণ সম্পাদকদের তো হয়ে গেল, সহসভাপতি, সেক্রেটারি, সবাইকে জোরে একবার হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাবেন। তার কারণ হচ্ছে আজকে আমরা সংকল্প, বিজয় সংকল্প সভা করছি, কিন্তু এটা বিজয়ের পর প্রথম সভা, আমাদের প্রথম বড় আমাদের পাবলিক প্রোগ্রাম। এর আগে আমরা যা প্রোগ্রাম করেছি বালুরঘাট ব্লক আমাদের পদাধিকারীদেরকে নিয়ে বালুরঘাটে একটা ছোট্ট আমরা বিজয় সম্মেলনী করেছি এবং সেখানে বৈঠক করেছি, কিন্তু এই প্রথম আমাদের এই সভা, আর এই সভায় আমরা শুভেন্দুদাকে পেয়েছি। সেটা শুভেন্দুদা আজকে সভার মূল বক্তা, উনি বক্তব্যগুলো রাখবেন, মূল বক্তব্য রাখবেন। তার বক্তব্য আমরা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি একজনের পরিচয় করাতে ভুলে গেছি, আমাদের জয় মাধব, জয় যাদব, আমাদের ঘোষ সম্প্রদায় অর্থাৎ যাদব সম্প্রদায়ের রাজ্য সভাপতি, এবং আমাদের প্রবীণ নেতা শ্যামচাঁদ ঘোষ, ঘোষেদের নেতা, যাদবদের নেতা শ্যামচাঁদ ঘোষ আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকেও আমি আমার তরফ থেকে স্বাগত জানাই, অন্যান্য সবাইকে আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আমরা যখন এই সভা করছি, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস 17 তারিখে আমাদের এই অ্যাপ্লিকেশন দেওয়ার পর প্রশাসন আমাদের বলল, কালকে আমাকে স্বরূপদা জানালেন যে দাদা
পুলিশ বলছে পারমিশন নাকি দেয়া হবে না এই সভা। তার আগে মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়ে দিয়েছে। আমি তো অবাক হলাম প্রথমে যে মিউনিসিপ্যালিটি এত তাড়াতাড়ি পারমিশন দিয়ে দিল, নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে, দুর্বুদ্ধি আছে। ও তারপরে দেখলাম বাসের চেয়ে কঞ্চি ধরো মিউনিসিপ্যালিটি, যেখানে বিপ্লব মিত্র অর্থাৎ হারু মিত্রের ভাই বসে আছে, সে পারমিশন দিয়ে দিল, আর পুলিশকে বলে দিয়েছে বেটা তুই পারমিশন দিবি না। আমাকে কলকাতায় মিডিয়া ধরেছিল, কলকাতায় মিডিয়া ধরেছিল কালকে, আমি পার্টি অফিসে ঢুকছি, আসার সাথে সাথে আপনার বালুরঘাট, আপনার গঙ্গারামপুর, কি বলছে, বলছে পুলিশ পারমিশন দেয়নি দাদা, আপনাদের সভার কি হবে? আমি বললাম যে কালকে অর্থাৎ আজকের কথা বলছি, গতকালকের কথা, যে আজকে সভা হবে, শুভেন্দু অধিকারী এবং আমি একসাথে থাকবো, পুলিশের দম থাকলে আটকে নিক, দেখে আমাদের সভা কিভাবে আটকায়। কি সভা হচ্ছে তো, ভালো হচ্ছে তো, তাহলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, কাজ কলাও করতে পারবে না। পুলিশের ভয় পাবেন না। দক্ষিণ দিনাজপুরে বিজেপি এমন ক্ষমতা রাখে, চাইলে পুলিশকে আমরা স্তব্ধ করে দিতে পারি। ভারতীয় জনতা পার্টির সেই ক্ষমতা আছে, সেই সামর্থ্য আছে। আর কোন পুলিশকে আমরা মানব? এই পুলিশকে, যে পুলিশ চোখের সামনে খগেন মুর্মু, একজন আদিবাসী নেতা, ভগবান বিরসা মুন্ডা, সিধু কানু, তাদের রক্ত তার গায়ে, সেই আদিবাসী ব্যক্তিকে প্ল্যান করে মারা হলো। এবং লক্ষ্য করে দেখুন, পুলিশের তাবর তাবর অফিসাররা ওখানে ছিল ঘটনা ঘটার 15 মিনিট আগে। যেই আমাদের নেতারা পৌঁছলো, সঙ্গে সঙ্গে পুলিশের আইজি ওখান থেকে চলে গেল, এসপি চলে গেল, আর খগেন মুর্মুকে ঢিল মারা হলো। এবং যখন খগেন মুর্মুর রক্ত বেরোচ্ছে এখান থেকে ঝরঝর করে, আমাদের ড্রাইভার সমীর দা, বহু পুরনো পার্টির ড্রাইভার শিলিগুড়ির, সে জোরে গাড়ি চালিয়ে বের হতে যাচ্ছে যে হসপিটালে নিয়ে যাব, পুলিশের প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে যাতে হসপিটাল অবধি পৌঁছতে পর্যন্ত না পারে। এটা কার প্ল্যানিং? এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং, যেটা পুলিশ ওখানে সেখানে লাগু করছে। এই পুলিশকে আমাদের মানা উচিত, মানা উচিত। আমার আদিবাসী সমাজের ভাই বোন মা যারা আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যে যারা আদিবাসী সমাজের রক্ত ঝরায়, আদিবাসীরা কি তাদের সাথ দেবে? দেবে কি? তাহলে কার সাথ দিতে হবে? সেই নরেন্দ্র মোদীর সাথ দিতে হবে, যিনি আদিবাসী মহিলা, গরিব ঘরের মহিলাকে নিয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির পদে বসানোর মতো কাজ আমাদের নরেন্দ্র মোদী করতে পারে। এটা ভারতীয় জনতা পার্টি পারে। খগেন মুর্মুকে দেখুন, খগেন মুর্মু কোন সিট থেকে জেতে? মালদা উত্তর থেকে জেতে। মালদা উত্তর কি আদিবাসীদের জন্য রিজার্ভ সিট? না, আদিবাসীদের জন্য রিজার্ভ সিট নয়। কোন পার্টি, কোন রাজনৈতিক দল জেনারেল সিট থেকে আদিবাসীকে দাঁড় করিয়েছে? কেউ সাহস পায়নি, কেউ করেনি। একমাত্র ভারতীয় জনতা পার্টি শুধু দাঁড় করিয়েছে নয়, দুবার খগেন মুর্মুকে জিতিয়ে আমরা লোকসভায় নিয়ে গেছি। এটা ভারতীয় জনতা পার্টি করে। তাই বন্ধুগণ, এবারের লড়াই আমাদের আর পারের লড়াই। এবং শুভেন্দু দা, আমি, আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে, সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো, তবেই শান্তি হবে আমাদের, নচেত আমাদের শান্তি নেই। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে, আপনাদেরকেও ভয় দেখাবে। ভয় পাবেন না, আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে, বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসছেন, তাদের আপনি আশ্বস্ত করছি, তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে, তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআইআর রাখবো? রাখা উচিত কি? রাখা উচিত কি? তাদের নাম আমরা রাখবো না, কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ, ওরা ছদ্ম ধর্মনিরপেক্ষ। ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়, আমরা লড়াই বাঁধাতে চাই না। আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস,
এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায়। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। 2002-এ আপনার নাম আছে, আপনার নাম এমনি এবার উঠে যাবে। আপনার নাম নেই, আপনার বাবা মার নাম আছে, আপনার নাম এমনি উঠে যাবে। কিন্তু যাদের 2002-এ নাম নেই, বাবা মারও নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন। হয় হিন্দু হতে পারেন, নয় মুসলমান হতে পারেন। মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে। সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএ এর ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষের নাগরিক হবে, ভারতবর্ষে ভোট দেবে। 14 সালের পরে যারা এসছেন, অর্থাৎ সিএ টাইমের পরে, তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে, কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাতে পরিবর্তন করেছে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে, কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা, তারা ভারতবর্ষেই থাকবে। পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না, তারা ভারতবর্ষেই থাকবে। আর তার মানেটা কি? আপনি যদি পাসপোর্ট নিয়ে 2024 সালের আগে আসেন, আর 24 সালের সিএ 14 অবধি আছে, 24-এ নাই, তাহলে আপনাদের কি হবে? আজ না হয় কাল আপনাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। যে পদ্ধতিতে তখন নিয়ম হবে, সেই পদ্ধতিতেই আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় আমলে দেখুন কাকদ্বীপে কি হলো, মা কালীর মুন্ডু ভেঙে দেয়া হলো, মা কালীকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো। ভাবা যায়? আমার মনে আছে ছোটবেলায় ছবি দেখতাম আমরা, যখন বন্দে মাতরম গান, যে গানের রচনা 150 বছর পূর্ণ হচ্ছে এবার, বন্দে মাতরম গান যখন রচনা হয়েছিল, তখন যে ছবিটা আঁকা হতো, যে একজন মহিলা যিনি ভারত মা, তার হাতে বেরি পরানো আছে, হ্যান্ড ক্লাব পরানো আছে, যেমন পুলিশ চোর ধরলে পরানো থাকে, ডাকাত ধরলে ধরানো থাকে, সেরকম। কেন ওই ছবি আঁকা হতো? কারণ ব্রিটিশরা ভারত মাকে আটকে রেখেছিল, ভারত মায়ের স্বাধীনতা দিচ্ছিল না। আজকে আমরা দেখলাম যে সেই বঙ্কিমচন্দ্রের সময়, স্বাধীনতার আগের সময়, যে ভারত মা যাকে ওইভাবে আটকে রাখা হয়েছিল, সেই ভারত মা যেভাবে আটকে রাখা হয়েছিল, আজকে মা কালীকেও ঠিক একইভাবে প্রিজন ভ্যানে, যেখানে চোর ডাকাতকে তুলে নিয়ে যায়, সেইভাবে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। আর আপনারা ভাবছেন এটা নতুন এক জায়গায় হয়েছে, তা নয়। আমাদের এই জেলায়, আমাদের শালবাড়ি, হোসেনপুর, সুখদেবপুর, আমাদের কুশমুন্ডি বিধানসভার মধ্যে পড়ে, ঠাকুরকালী শীতলা মা, বুড়ি ঠাকুরের মূর্তি বিশ্বকর্মা পুজোর দিন, অর্থাৎ 17/9/2025 সালে সকাল 10টার দিকে ভেঙে ফেলে। পুলিশ অ্যারেস্ট করলো কাকে? পুলিশ অ্যারেস্ট করলো আমাদের মণ্ডলের 2জন লোককে। একজনের নাম সুমন্ত রায়, মণ্ডল সেক্রেটারি, একজন গেদরু রায়, শক্তি কেন্দ্র প্রমুখ। কি দোষ এদের? বলছে এরা তো মূর্তি ভেঙেছে। বলছে না, এরা মূর্তি ভাঙেনি, এরা ভিডিও করেছে। অর্থাৎ যারা মূর্তি ভাঙলো তাদের দোষ নাই, এরা ভিডিও করে কেন ছড়ালো, এটা হচ্ছে দোষের। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন, আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই পুলিশকে মানবো কি? মানা উচিত, মানা উচিত। আর মনে রাখবেন, সেদিন ওই ভাঙা মূর্তিটা পশ্চিমবঙ্গের পুলিশ, দক্ষিণ দিনাজপুরের পুলিশ প্রিজন ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল, প্রিজন ভ্যানের মধ্যে তুলে নিয়ে গেছিল। সেই জন্য কাকদ্বীপে যে ঘটনা ঘটছে, এটা নতুন ঘটনা নয়। আর আজকে আমরা গঙ্গারামপুরে আছি, আমি কালকে কাকদ্বীপে যাচ্ছি, কাকদ্বীপে গিয়ে ওখানে বিক্ষোভ মিছিল করব, আর বলবো তোমরা যা ইচ্ছে তাই করবে, বিজেপি সহ্য করবে না, বিজেপি লড়াই করবে, বিজেপি লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। আজকে তৃণমূলের নাকি একটা মিটিং হচ্ছে, কোথায়? বুনিয়াদপুরে। বুনিয়াদপুরে এসছেন তৃণমূলের নেত্রী, মন্ত্রী একজন। আবার বুনিয়াদপুরে দেখো বিজেপির গাড়ি আটকে দিয়েছে বলছে। আরে বুনিয়াদপুর কি তৃণমূলের বাপের সম্পত্তি নাকি, পৈতৃক সম্পত্তি নাকি? এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা শুধু বিপ্লব মিত্রকে হারাইনি, 4বার মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল এখানে প্রচার করতে। 2 দিন ভাইপো এসেছিল, ব্রাত্য বসু 1 সপ্তাহ বসেছিল, বাবুল সুপ্রিয়, দেব, সবাইকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখানে আমরা জিতেছি। আমরা এই ভূমি ছেড়ে দেবো, এই মাটি ছেড়ে দেবো? কি ছেড়ে দেবো? আগামী বিধানসভা নির্বাচনে আমরা 6-6 করে তৃণমূলকে উচিত শিক্ষা দিব, সেই জন্য প্রস্তুত হন বন্ধুগণ। তাই আমি শুধু শেষে এটুকু বলতে চাই,
আমি শুভেন্দুদাকেও বলেছি, আজকে যে মন্ত্রী এসেছেন তিনি স্বাস্থ্য দেখেন। আজকে শুভেন্দুদাকে সাক্ষী রেখে তিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তিনি স্বাস্থ্যের বিভাগ দেখেন। আজকে এই জেলায় একটা হসপিটাল, মেডিকেল কলেজ নেই, একটা হসপিটাল আছে কিন্তু মেডিকেল কলেজ নেই। আজকে শুভেন্দুদাকে এই মঞ্চে বসিয়ে রেখে আমি ওনাকে সাক্ষী রেখে পার্টির পারমিশন নিয়ে ঘোষণা করছি যে 26-এ বিজেপি সরকার তৈরি হবে, আমরা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ খুলবো। মেডিকেল কলেজের প্রতিশ্রুতি আপনাদের কাছে থাকলো। কি মেডিকেল কলেজ চাই তো? চাই তো? তাহলে তৃণমূলের যারা গেছে ওই মন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, তাকে কাছ থেকে যেন মেডিকেল কলেজটা চেয়ে আনে। নাহলে তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে থাকবো, একটা করে ইঞ্জেকশন দিয়ে দেবো তৃণমূল নেতাদেরকে ধরে। আর টোটো ভাইদেরকে বলতে চাই যে টোটোর জন্য 1000 টাকা করে নিতে চাইছে। আর কত বলেছে? 18,000 টাকা নাকি? 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। একে তো শিক্ষিত ছেলেদের চাকরি দিতে পারছে না, টোটো চালিয়ে খাচ্ছে বেচারা, বিয়ে পর্যন্ত ভালো বাড়িতে হচ্ছে না, টোটো চালায় বলে ভালো মেয়ে পাচ্ছে না, আর তার উপরে আবার পয়সা নেবে। জুতো দিয়ে জুতিয়ে এদের ঠিক করা উচিত এই চোরগুলোকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। এইটা করে আমরা ছাড়বো। কি করবেন? করবেন? করবেন তো? গঙ্গারামপুর করবে, কুসুমুন্ডি করবে, বালুরঘাট করবে, হরিরামপুর করবে, কুমারগঞ্জ করবে, কেউ বাকি থাকলো না তো? তপন, তপনের বিধায়ক আছে আমাদের। তপনে তো একজন আদিবাসীর ভোট, যারা আদিবাসী রক্ত ঝরালো তাদেরকে যারা দেবে তারা পাপ করবে। তপন তো রেকর্ড ভোটে এবার আমরা জিতে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব নরেন্দ্র মোদীকে উপহার দেব। তাহলে আমরা এই প্রতিজ্ঞা নিই, হাত মুঠ করে আমার সাথে বলুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। বিজয়ার শুভেচ্ছা, কালী পুজো, দীপাবলির শুভেচ্ছা, ছট পুজো আসছে তারও শুভেচ্ছা জানাই, জগদ্ধাত্রীর শুভেচ্ছা জানাই। সবাইকে নমস্কার, ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দক্ষিণ দিনাজপুরের ভূমিপুত্র এবং ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, ভারত সরকারের মন্ত্রীকে। এবার যিনি মঞ্চে বক্তব্য রাখতে আসবেন তিনি কে চেনেন? যিনি মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, এবার এক্স মুখ্যমন্ত্রী বানাবেন, তা শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলনেতা। তিনি বক্তব্য রাখবার জন্য তাকে আমি অনুরোধ করছি। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। সমবেত বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সদ্য অনুষ্ঠিত সদস্য সংগ্রহ পর্বে যে পার্টির 13 কোটির বেশি সদস্য, যে পার্টি শুধু দেশ চালাচ্ছে নয়, প্রায় 21টা রাজ্যে বিজেপি বা এনডিএ সরকার চালাচ্ছে, যে পার্টি প্রায় 40% ভোট নিয়ে পশ্চিমবাংলায় 2,33,27,000 মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের জন্য লড়াই করছে, সেই ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলা তথা প্রশাসনিক জেলার দেবতুল্য কার্যকর্তা বৃন্দকে আমি অন্তর থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, জোহার জানাচ্ছি। আপনারা এখানে অনেকক্ষণ থেকে এসেছেন, কানায় কানায় পূর্ণ, শুধু মাঠ নয়,
ডায়ে বাঁয়ে অলি গলি যত দূর চোখ যাচ্ছে মানুষের কালো মাথা, এরা আমাদের লুজ সাপোর্টার বা ভোটার নয়, এরা মেরা বুথ সবচেয়ে মজবুত ভারতীয় জনতা পার্টির বুথের এক একজন সৈনিক। আপনাদেরকে আরেকবার আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন যিনি এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এবং উত্তরোত্তর দলকে জনতার সঙ্গে যুক্ত করে মানুষের পার্টিতে পরিণত করেছেন, যিনি একটু আগেই ছজন এমএলএ এই জেলা থেকে নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ বিজেপিকে দেওয়ার অঙ্গীকার করেছেন। ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের অত্যন্ত বলিষ্ঠতম নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, আপনাদের আপনজন, আমার সহকর্মী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়। মঞ্চে যিনি আছেন এই সবার যিনি পুরোহিত ঋত্বিক, সবাইকে এক জায়গায় যিনি আমাদেরকে মিলিত করেছেন, তরুণ জেলা সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহোদয়, যিনি আমাকে বিধানসভাতে শেষ যে অধিবেশন হলো বর্ষাকালীন অধিবেশন, তারপরে বিশেষ অধিবেশন, আমাকে বলেছিলেন যে বিজয়ার পরে আপনাকে গঙ্গারামপুরে আসতে হবে এবং গঙ্গারামপুরে একটা মিষ্টি খেয়ে আসতে হবে, আপনাকে যেতে হবে ওখানে কর্মীদের কাছে। আমি কথা দিয়েছিলাম মাননীয় সত্যেন রায় শিক্ষক এবং আমাদের রাজবংশী সমাজের নেতা, আমাদের বিধায়ককে, যে আমি যাব, যে সুকান্ত বাবুর পরামর্শে স্বরূপ চৌধুরীর নেতৃত্বে সেটা আর হলের মধ্যে হলো না, একটা পরিবর্তন সংকল্প সভাতে পরিণত হয়েছে। তাই সত্যেন রায়কে বিশেষভাবে অভিনন্দন জানাই যে তিনি আপনাদের সঙ্গে আমার মিলিত হওয়ার এই এত বড় সুযোগ করে দিলেন। আমাদের আরেক সাংসদ, রায়গঞ্জের তরুণ সাংসদ কার্তিক পাল এসেছেন, তাকে আমি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। আমাদের তপনের বিধায়ক এবং শিক্ষক এত সুন্দর সাঁওতালি গান আমরা বিধানসভাতে অবসর হলেই বুধরাই টুডুকে বলি আপনি গান শুরু করুন সাঁওতালিতে, আমরা তালি দিতে শুরু করি। সেই বুধরাই টুডু আমাদের মধ্যে আছেন লড়াকু নেতা, আমাদের রাজ্যের এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক জুয়েল মুর্মু। এর বাইরেও রাজ্য নেতা যাদব সমাজের সভাপতি শ্যামচাঁদ ঘোষ মহোদয়, মালদা বিভাগের কনভেনার প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, আমাদের এখানে প্রাক্তন জেলা সভাপতিরা আছেন যাদের দেখেই আমরা এসেছি, মন্ত্রিত্ব ফেলে দিয়ে এসেছি। এরা না থাকলে যে কথা সুকান্ত বাবু বলেছিলেন, বপিত বীজ আজ পূর্ণাঙ্গ বৃক্ষ, 26-এ বট বৃক্ষে পরিণত হবে। এই লোকেরা হলেন আমাদের আসল, যারা ভিত তৈরি করে দিয়ে গেছেন, মহাবীর প্রসাদ সারগী, প্রণব চৌধুরী, গৌতম চক্রবর্তী এবং বিনয় বর্মন। এর বাইরেও সম্মানিত মঞ্চ, মোর্চা এবং সেল মণ্ডল সভাপতিরা দিনরাত খেটে পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিত্র ব্রাদার্সের ধমকানি চমকানিকে সরিয়ে রেখে আজকে গঙ্গারামপুরের স্টেডিয়ামকে কানায় কানায় পূর্ণ করেছেন। আমি মণ্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতিদের আমি শ্রদ্ধা এবং আমি তাদের কাজকে প্রণাম জানাচ্ছি।
আপনারা জানেন প্রায় 4 জন বক্তা তাদের বক্তব্য রেখেছেন। তারা মাটির মানুষ, তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কি চান, তারা জানেন কিভাবে 6-0 করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, এই সরকারকে আমাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা যদি অতীত ভুলে না যাই, 1947 সাল 20 জুন মোহাম্মদ আলী জিন্না গোটা অবিভক্ত বঙ্গকে পাকিস্তানে চাইলেন, রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গ দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। সেদিন তারা বললেন না, আমরা বাঙালি হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না, আমরা কলকাতা দেব না। রাজ্য বিধানসভায় রেজুলেশন এলো, রেজুলেশনের পক্ষে যারা হিন্দু আইনসভার সদস্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তারা 58 জন ভোট দিলেন আমরা ভারতে থাকব। আর 21 জন আইনসভার সদস্য যারা মুসলিম ছিলেন তারা বললেন না, আমরা এর বিরুদ্ধে, আমরা পাকিস্তানে যাব। আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা কি আজকে আছে? যে কথা সুকান্ত মজুমদার মহোদয় বলছিলেন যে ভারতীয় মুসলিম, আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। এরা কারা? যারা 540 কিলোমিটার বেড়া নেই, 540 কিলোমিটারে কাঁটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি। হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন তো, এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান, আজকে থেকে 20-25 বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল, আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? হরিরামপুর আর মাত্র কয়েক মাস, 2-1 বছর লাগবে, আপনার হাতের বাইরে যাবে। আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে, আপনার হাতের বাইরে কুশমন্ডি যাবে। আপনি শুধু দেখতে থাকবেন। যদি আমরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে 3টে ইংরেজিতে কথা বলেছেন। একটা হলো ডিটেক্ট, চিহ্নিত করো, আরেকটা হলো ডিলিট, এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো, আরেকটা হলো ডিপোর্ট করো, মানে পুশব্যাক করো। আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না। কিন্তু না বন্ধু, বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। 47-এ দেশভাগ যখন হয়,
বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। যখন বাংলাদেশ সৃষ্টি হলো হিন্দু কত ছিল? 27%। আজকে বাংলাদেশে 7% হিন্দু। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-তে আমরা কত ছিলাম? হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%। 11-র সেন্সাসে আমরা কত? 72%। আর 2027-এ সেন্সাস শুরু হবে 31-এ। আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট টাইম সময় দিয়ে লিখে রাখুন। আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। আর 41 সালের পরে এই মমতা ব্যানার্জি, তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স, এদের অবস্থা হবে যোগেন মণ্ডলের মতো। আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই। অন্যদিকে আজকে পশ্চিম বাংলায় আপনারা কি দেখছেন? পশ্চিম বাংলায় কোনো উন্নয়ন আছে? একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে। 60% টাকা দেশের সরকার দিচ্ছে, 40% জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে। প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র। বিহারে চলুন, বিহারে সব জেলায় তৈরি কমপ্লিট। 17টা জায়গায় তৈরির কাজ চলছে, একটাও বাকি নেই। দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কেন করবেন না? এই দক্ষিণ দিনাজপুর আপনাকে 2011-তে দুহাত ভরে দিয়েছে, 2009-এর এমপি দিয়েছে, 2014-র এমপি দিয়েছে, 2016-তে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে। এমনকি 2021-এর পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে 3 জন এমএলএ জিতেছেন, মন্ত্রী আছেন। কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন? নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির 2 জন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। সাথে সাথে 8 লক্ষ কোটি টাকা ঋণ, সাথে সাথে 2 কোটি 15 লক্ষ বেকার। আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী, পুত্র, পরিবার, বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়নি। 11-তে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, পরিযায়ী শ্রমিক কত? 5,20,000। এখন পরিযায়ী শ্রমিক কত? 60 লক্ষ। 11-তে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন, মাথা পিছু ঋণের পরিমাণ কত? 19,000 টাকা। আজকে ঋণের পরিমাণ কত? মাথা পিছু 80,000 টাকা। এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নেই, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড নেই। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করল কে? তৃণমূল। আবার কে? পড়াশোনা তুলে দিয়েছে, সরকারি স্কুল বন্ধ। আপনারা শুনলে অবাক হবেন, এই রাজ্যে স্নাতকে মোট আসন 9,54,000। এবারে ভর্তি হয়েছে কত জানেন? মাত্র 3 লক্ষ। 6 লক্ষ ভর্তি হয়নি, কারণ বাবা মারা পয়সা খরচ করে ছেলে মেয়েদের আর পড়াতে চায় না। কারণ তারা জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে, তৃণমূল থাকলে চাকরি হবে না, চাকরি হবে না।
টাকা না থাকলে, ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না। আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা। তাই জোট বাঁধন সবাই, শুধু টাটা গোষ্ঠীকে তাড়ানো নয়, এই 14.5 বছরে মোট 6888টা কারখানাকে মমতা ব্যানার্জির সরকার, তার দল পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পেট্রোকেমিক্যাল চলে গেছে উড়িষ্যাতে। এই রাজ্যে সব নাই রাজ্যে পরিণত হয়েছে। তাই গোটা গ্রামে গ্রামে আপনাদেরকে জোট বাঁধতে হবে। ওরা একটা কি কথা বলছে না, পাড়ায় সমাধান, আর আপনারা কি বলবেন? আমার পাড়া, 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 আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে পাড়াতে? এক হচ্ছে চোর। মোদিজি কি দিয়েছেন? মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় বানিয়েছেন, 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। পেয়েছেন আপনারা? পেয়েছেন কেউ? পাননি। তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আপনারা বলুন, 5 কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, 1,25,000 বাড়ি এই রাজ্যে কত ইউনিট দিয়েছেন? 30,000 কোটি। কংগ্রেসের 4 থেকে 14। ইন্দিরা আবাস যোজনা IAY কত টাকা দিয়েছিল কংগ্রেস? 4,600 কোটি। মোদিজি 4 থেকে 23 কত টাকা দিয়েছেন? 30,000 কোটি। কত ইউনিট বাড়ি? 40 লক্ষ ইউনিট বাড়ি। আপনি পাননি কেন? আপনি পাননি কেন? জল ধরো, জল জীবন মিশনের যে প্রোগ্রাম, আপনাদের কোন কোন এলাকায় নলে জল এসেছে? কোন গ্রামে এসেছে? কোন গ্রামে এসেছে? শুনে রাখুন, 8,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি। পাশে বিহার, চলুন বিহারে, দারভাঙ্গা, কাটিহার, পূর্ণিয়াতে প্রত্যেক গ্রামে নলে জল। এখানে নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে। তাই তাড়াতে হবে চোর তৃণমূলকে। আর কেন এই যে ছোট ছোট বোনেরা এসেছেন, রাখি বন্ধন, ভাতৃদ্বিতীয়া গেছে, ভাইটিকা, আমার বোনেরা এসেছেন, মারা এসেছেন, গার্ডিয়ানরা, কেন তাড়াতে হবে? গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি, ধর্ষকদের পার্টি। বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে, কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো, জাভেদ গ্রেপ্তার হলো। জাভেদ হলো তৃণমূলের উপপ্রধানের বেটা, গ্রেপ্তার হলো। আর মমতা ব্যানার্জি বলল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। হাঁসখালি নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর, 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটপট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। ইনি নাকি বাংলার মেয়ে। এই মেয়েকে ভোট দিয়ে 21-এ মুখ্যমন্ত্রী করেছিলেন মানুষ। রাজ্যকরের অভয়া কি হয়েছে দেখেছেন? কি বলেছিল মুখ্যমন্ত্রী? ওর বাবা মা চাইলে 10 লাখ তো আমি দিতেই পারি। আজকে যারাই
নারী নির্যাতন ধর্ষণ করবে তারাই পুরস্কার পাবে। অভয়ার দেহ 3 নম্বর সিরিয়ালে ছিল, 1 নম্বরে করে পুড়ালো যে তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কৃত করলো কে? মমতা ব্যানার্জি। আবার কি অনুব্রত তৃণমূলের বড় নেতা, প্রায় 150 কেজি তার ওজন, বিরাট ভারী। তিনি বললেন বোলপুরের আইসির মা স্ত্রীকে ফোনে 5 বার ধর্ষণ করব। এ অডিও শোনা যায় না, শোনানো যায় না, এত নোংরা কথা। তাকে মমতা ব্যানার্জি ওই জেলায় গিয়ে 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করলো এবং তাকে জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা করে দিলেন। এই হলো পশ্চিম বাংলার অবস্থা। থেমে আছে না, থেমে নেই। কসবা ল কলেজ থেমে নেই, চলছে তো চলছে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাকে এরা ধর্ষণ করলো, গ্যাং রেপ করলো, আর তার বাবা কাঁদতে কাঁদতে বলল 80 লাখ টাকা দিয়ে ভর্তি করেছিলাম, পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম। এটা বাংলার লজ্জা নয়? যারা বলেন মমতা বাংলার গর্ব, আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার পুলিশ মন্ত্রী। আপনারা জানেন কিছুদিন আগে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর ছাত্রী, 13 বছর বয়স, রাজবংশী পরিবারের, কি কঠিন জিনিস। তিনি তার শারীরিক কষ্ট নিয়ে গ্রামীণ হাসপাতালে গেলেন। গ্রামীণ হাসপাতালের ডাক্তার বলল, মা তোর এই সর্বনাশ কে করেছে? কে করেছে? তখন বলল পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ। পাশের বাড়ির দাদু, দাদু জেলে আর মেয়েটা অন্তঃসত্ত্বা। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি, কোন রাজ্যে বসবাস করছে। আপনারা মারা জোট বেঁধে বলবেন না আমার পাড়া তৃণমূল তারা, বলবেন না সামাজিক সুরক্ষা আমরা দেব। বিজেপি যখন ভোট হবে না, মা দিদি বোন শুনে রাখুন, সংকল্পপত্র আমরা দিয়ে দেব। আপনাদের সামাজিক সুরক্ষা নরেন্দ্র মোদী দিয়েছেন। বিজেপি গত 1.5 বছরে যত রাজ্যে ভোট হয়েছে তার সংকল্পপত্র পূরণ করেছে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনছে বিজেপি। রাজস্থানে 500 টাকায় গ্যাস দিচ্ছে বিজেপি। দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের চিকিৎসা দিচ্ছে বিজেপি। মহারাষ্ট্রে স্নাতক বেকারদের 6000 আর মাধ্যমিক বেকারদের 4000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের সরকার। ছত্তিশগড়ে মা তারি যোজনাতে এককালীন 12,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে বছরে একবার ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় 50,000 টাকা দিচ্ছে বিজেপি সরকার মহিলাদের স্বনির্ভর করার জন্য। আসামে এই কর্মসূচি প্রথম ছিল 1,500 ছিল, এখন হয়েছে 2,500। লাডলি বহিন প্রথম শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন, পশ্চিমবঙ্গে নয়। 1,500 ছিল, এখন দেন 3,000। দিল্লিতে রেখা গুপ্তা 2,500 টাকা দিচ্ছেন মা বোন দিদিদের। নায়েব সিং হরিয়ানার মুখ্যমন্ত্রী 2100 টাকা দিচ্ছেন। দেবেন্দ্র ফাডনবিস, একনাথ শিন্ডে, অজিত পাওয়ার 2000 টাকা দিচ্ছেন। তাই মা বোন দিদি আপনারা চিন্তা করবেন না, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, সৌর আলো, নলবাহিত জল। 1,20,000-তে বাড়ি হয় না, 3 লাখ টাকার কম বাড়ি হয় না। বিহারে নীতিশ কুমার জি 200 ইউনিট ইলেকট্রিক ফি দিচ্ছেন, বিজেপি করে দেখিয়েছে। তাই চিন্তা করবেন না। কিন্তু এই চোর আর ধর্ষক তৃণমূলকে উৎখাত করতে হবে, জোট বেঁধে তৃণমূলকে হারাতে হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আপনারা দেবেন 6-6,
আমার জেলাও দেবে 16তে 16। আমি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অসংখ্য লক্ষ লক্ষ বিজেপি কর্মী, রাষ্ট্রবাদীদের নিয়ে আমরা বাংলায় ডবল ইঞ্জিন তৈরি করব। আর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা নেব, বিকালে খরচ করে দেব। আপনারা নিশ্চিন্তে থাকুন। আর পরিশেষে বলবো, খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? গা ফুটছিল না ওই দিন? ফুটছিল না? ভুলে যাবেন না তো? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? বদলা চান হ্যাঁ কি না বলুন? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। বদলা চান হ্যাঁ কি না বলুন? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, আদিবাসীর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। সবাইকে শ্রদ্ধা প্রণাম জোহার জানিয়ে বক্তৃতা শেষ করলাম। আবার দেখা হবে। লোকসভাতেও এসেছিলাম, আবার এসেছি। সুকান্ত বাবু, স্বরূপ ভাই, বিধায়করা যেদিন ডাকবেন, ডক্টর লাহিড়ী, বুধরাই টুডু, সত্যেন রায়, সেদিনই চলে আসব। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে প্রণাম জোহার। সবাই ভালো থাকবেন। ছট পূজার অভিনন্দন। ছটি মাইয়া কি, ছটি মাইয়া কি জয়, ছটি মাইয়া কি জয়, জগদ্ধাত্রী পূজার অভিনন্দন। মাতা জগদ্ধাত্রী কি জয়, মাতা জগদ্ধাত্রী কি জয়, মাতা জগদ্ধাত্রী কি জয়। সবাই ভালো থাকবেন। পরিশেষে জয় মা বল্লাকে প্রণাম জানিয়ে আমি এখান থেকে প্রস্থান নেব। সবাই খুব ভালো থাকবেন। গাজলেও বিজয়া, দীপাবলি করতে হবে। আমি সবাইকে বিজয়া দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। একটু মন্ডল প্রেসিডেন্টে ছেড়ে দিন। আমরা একটু মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে, দাদার সঙ্গে একটু শুধু দেখা করাই দিব। আমরা ডাকছি মন্ডল সভাপতিগণরা একটু উপরে আসবে। जिसको हो गया आ जाओ, आराम से आ जाओ। जिसको हो गया প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প মায়ের নামে একটি গাছ। এই প্রকল্পের তত্ত্বাবধানে শনিবার সকালে মালদা টাউন রেলওয়ে স্টেশন সংলগ্ন পার্কে মালদা ডিভিশনের উদ্যোগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বৃক্ষরোপণ কর্মসূচি করলেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার গুপ্তা, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা ও ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি, মহিলা মোর্চার সুতপা মুখার্জি ও আরও অনেকে।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মালদা টাউন স্টেশন সংলগ্ন পার্কে একটি গাছ লাগিয়ে এই প্রকল্পের সম্বন্ধে সংবাদ মাধ্যমকে ঠিক কি বললেন শুনব। মালদা থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, বাংলার মুখ নিউজ। যশস্বী নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষ জুড়ে কল্পবৃক্ষ স্থাপন করছেন, তার অঙ্গ হিসেবে আজকে আমরা ইস্টার্ন রেলের মালদা জোন, সেইখানে মালদা স্টেশনের সামনে যে আমাদের পার্ক আছে, সেই পার্কে আজকে আমরা কল্পবৃক্ষ রোপণ করছি। উপস্থিত আছেন আমাদের এই কার্যক্রমে কেন্দ্রীয় মন্ত্রী, পূর্বতন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডাক্তার সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন ইংলিশ বাজারের বিধায়িকা সম্মানীয় শিরূপা মিত্র চৌধুরী মহাশয়া। উপস্থিত আছেন মালদা গোপাল শাহ মহাশয়। উপস্থিত আছেন আমাদের মালদা ডিভিশনের ডিআরএম সাহেব। এনাদের উপস্থিতিতেই আজকে আমরা কল্পবৃক্ষ স্থাপন করব। ভারত মাতা কি, 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 ভারত মাতা কি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশে একটি গাছ মায়ের নামে লাগানোর, এক পের মাকে নাম, এই প্রোগ্রাম চলছে। আজকে মালদার এই স্টেশনে, মালদা টাউন স্টেশন, যে টাউন স্টেশন পুরো কায়াকল্প হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অমৃত ভারত স্টেশনে পরিণত হয়েছে। তার সামনে এই ছোট পার্ক, এই ছোট পার্কে এখানে যে যোগা টিম আছে, যারা নিয়মিত যোগা করেন, তাদের সহযোগিতায়, মালদার ডিআরএম সাহেবের সহযোগিতায় আমরা এখানে একটি বৃক্ষ লাগিয়েছি, কল্পবৃক্ষ লাগিয়েছি। এবং এখানে আমাদের মালদা ইংলিশ বাজারের বিধায়িকা শিরূপা মিত্র ম্যাডাম উপস্থিত আছেন গোপাল সাহা, যিনি মালদা এই অ্যাসেম্বলির বিধায়ক। এছাড়াও অনেক বিশিষ্টজন, সমাজের বিশিষ্টজন তারা এখানে উপস্থিত আছে। রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের লোকেরাই অর্থাৎ তারা উপস্থিত আছেন। এছাড়াও আমাদের যোগা টিমের মহিলারা উপস্থিত আছেন। এর মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে বার্তা, যে সুস্থ পরিবেশ, পলিউশন মুক্ত পরিবেশ, গাছের মাধ্যমে সেটা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার মায়ের সেন্টিমেন্টের সাথে, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে তার মা আদরের এবং সম্মানীয়, সবাইভাবে মায়ের সাথে যেভাবে উনি গাছের পরিবেশের এই আন্দোলনকে জুড়েছেন, এটা অভূতপূর্ব এবং এটা গোটা দেশে অভূতপূর্ব সাড়া পাচ্ছে।